শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্থিতি এবং গতি নিয়ে। তো চলো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ গাছের নিচে আমাদের একটা ছোট্ট বন্ধু এবং তার আব্বু দাঁড়িয়ে আছে। তো কিছু সময় পরে আমরা কি দেখলাম, যে গাছের সাপেক্ষে কিন্তু আমাদের ছোট্ট বন্ধুর আব্বুর অবস্থান পরিবর্তন হয়েছে, কিন্তু ছোট্ট বন্ধুটি আমাদের গাছের নিচেই কিন্তু কি আছে বলো তো, দাঁড়িয়ে আছে। তো সময়ের পরিবর্তনের সাথে আমরা কি লক্ষ্য করলাম, যে ছোট্ট বন্ধুটা গাছের নিচে থাকলেও তার আব্বু কিন্তু কি করছে বলো তো, অবস্থানের পরিবর্তন করছে। সুতরাং আমরা বলতে পারি সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল বস্তু বলে, আর অবস্থানের এই পরিবর্তনের ঘটনাকে বলা হয় কি বলতো, গতি। তো শুরুতে দুজনই এক জায়গা ছিল গাছের নিচে, কিছুক্ষণ পরে কিন্তু কী হলো বলতো, ছোট্ট বন্ধুর আব্বু গাছের সাপেক্ষে তার অবস্থানে কী করলো, পরিবর্তন করলো। সুতরাং আমরা বলতে পারি ছোট্ট বন্ধুর আব্বুটি হচ্ছে কী বলতো, গতিশীল। আর এই অবস্থানের এই পরিবর্তনের ঘটনাকে আমরা কী বলবো বলতো, গতি। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের ছোট্ট বন্ধু আর গাছের অবস্থানের কোনো পরিবর্তন ঘটে নাই। সুতরাং আমরা বলতে পারি আমাদের ছোট্ট বন্ধুটা কী রয়েছে, স্থির রয়েছে। তাহলে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে না তাকে আমরা স্থিতিশীল বস্তু বলে থাকি, আর অবস্থানের এই অপরিবর্তনের ঘটনাকে আমরা কি বলে থাকি, স্থিতি বলে থাকি। তো আমরা কি জানলাম, যে গাছের সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের ছোট্ট বন্ধুর আব্বু অবস্থান পরিবর্তন করেছে, তাই অবস্থাকে তার ছোট্ট বন্ধুর আব্বুটিকে আমরা বলতেছি গতিশীল এবং অবস্থাকে বলতেছি গতি। আবার সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের ছোট্ট বন্ধু এবং গাছের অবস্থানে কোনো পরিবর্তন ঘটে নাই। সুতরাং আমাদের এই ছোট্ট বন্ধুটাকে আমরা কি বলতেছি বলতো, স্থিতিশীল বস্তু, এবং এই অবস্থানের অপরিবর্তনের ঘটনাকে আমরা বলতেছি কি বলতো, স্থিতি। সুতরাং তোমরা স্থিতি এবং গতি কী জিনিস বুঝতে পারছো। তো আমরা দেখতে পাচ্ছি একটি লোক দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যদি ওই লোকটার অবস্থান যদি বলতে চাই, তো তুমি কি বলবা? তুমি যদি বলো যে লোকটা 20 মিটার দূরে আছে বা 20 মিটার পূর্ব দিকে আছে, তাহলে কিন্তু ওই লোকটার অবস্থান আমরা কিন্তু ঠিকভাবে বলতে পারবো না। 20 মিটার পূর্ব দিকে আছে, ঠিক আছে, কিন্তু কার থেকে 20 মিটার দূরে আছে? তাহলে ওই যে লোকটা কার থেকে 20 মিটার দূরে আছে, এটা বুঝতে হলে আমাদের কারো না কারোর সাথে কী করতে হবে, তুলনা করতে হবে। এই জায়গায় আমি যদি বলি যে লোকটা গাছ থেকে 20 মিটার পূর্ব দিকে আছে, তাহলে কিন্তু আমরা লোকটার পারফেক্ট অবস্থান, আমরা প্রকৃত অবস্থান আমরা জানতে পারবো। তাহলে এই যে আমি গাছের সাপেক্ষে লোকটার অবস্থান বর্ণনা করলাম, সুতরাং এই গাছটাকে আমরা কি বলবো, প্রসঙ্গ বস্তু বলবো। তো যখনই আমরা কোনো কিছুর সাপেক্ষে অন্য একটা বস্তু স্থিতিশীল নাকি গতিশীল বা কোন অবস্থানে আছে এটা যখন আমরা বর্ণনা করি তাকে আমরা কি বলে থাকি, প্রসঙ্গ বস্তু বলে থাকি। আর যে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে আমরা কোনো কিছু স্থিতিশীল নাকি গতিশীল সেটা তুলনা করে থাকি, সেটাকে আমরা কি বলি বলতো, প্রসঙ্গ কাঠামো বলে থাকি। তো সবসময় মনে রাখবে যে আমাদের কোনো একটা বস্তুর অবস্থান বা বস্তুটি গতিশীল নাকি স্থিতিশীল এটা জানার জন্য কিন্তু আমাদের একটা কি দরকার বলতো, প্রসঙ্গ কাঠামো দরকার। কারণ আমরা যদি কারোর সাথে তুলনা না করি তাহলে কিন্তু আমরা অন্য একটা বস্তুর অবস্থান বা গতি অবস্থা কিন্তু আমরা বর্ণনা করতে পারবো না। তো সবসময় মনে রাখবে যার সাপেক্ষে আমরা তুলনা করব সে হচ্ছে কী বলতো, প্রসঙ্গ। যার সাপেক্ষে আমরা তুলনা করব সে হচ্ছে কী বলতো, প্রসঙ্গ। আর যাকে তুলনা করব সে হচ্ছে কী বলতো, আলোচ্য। তো এই জায়গায় আমরা কি করছিলাম বলতো, আমরা গাছের সাপেক্ষে আমাদের দাঁড়িয়ে থাকা বন্ধুটির অবস্থান বর্ণনা করছিলাম। সুতরাং যেহেতু গাছের সাপেক্ষে আমাদের দাঁড়িয়ে থাকা বন্ধুটির অবস্থান আমরা বর্ণনা করছি, সুতরাং গাছ হলো আমাদের কি কাঠামো, প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু। আর আমি কার আলোচনা করছি, কার অবস্থানে আলোচনা করছি, আমি ছোট্ট বন্ধুটার আলোচনা করছি। সুতরাং ছোট্ট বন্ধুটা হলো আমাদের কি হচ্ছে, আলোচ্য বস্তু। তাহলে মনে রাখতে হবে যার সাপেক্ষে আমরা তুলনা করবো সে হচ্ছে প্রসঙ্গ, যাকে তুলনা করবো সে হচ্ছে কি বলতো, আলোচ্য। তো আমাদের এই জায়গায় গাছ হলো প্রসঙ্গ, আর আমাদের দাঁড়িয়ে থাকা ছোট্ট বন্ধুটা হচ্ছে কি বলতো, আলোচ্য বস্তু। তো আমাদের প্রসঙ্গ কাঠামো কী জিনিস কিন্তু সেটা আমরা বুঝে গেলাম। তো কোনো বস্তুর গতি অবস্থা বর্ণনা করতে হলে আমাদের কিন্তু প্রসঙ্গ কাঠামো জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো যার সাপেক্ষে আমি তুলনা করছি সেই কিন্তু কী বলতো, প্রসঙ্গ কাঠামো। তো আমাদের আশেপাশের বস্তুটা স্থিতিশীল নাকি গতিশীল এটাকে
আমরা তুলনা করার জন্য আমাদের কি করি, যে কোনো একটা বস্তুকে আমরা স্থির ধরে নিই, আপাত দৃষ্টিতে স্থির মনে হয় এমন কোনো একটা জিনিসকে আমরা কি করি বলতো প্রসঙ্গ হিসাবে ধরে নিই। তো এই জায়গায় আমাদের মনে হচ্ছে যে কি গাছটা স্থির, সুতরাং গাছটাকে আমরা কি ধরে নিলাম, প্রসঙ্গ কাঠামো ধরে নিলাম। এর সাপেক্ষে যে কোনো একটা বস্তু যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, গতিশীল বলবো। আর যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা কী বলবো, তো স্থিতি বলবো। তো আশা করি স্থিতি, গতি এবং প্রসঙ্গ কাঠামো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো তোমরা এখানে একটি কি দেখতে পাচ্ছ, প্লেন দেখতে পাচ্ছ বা বিমান দেখতে পাচ্ছ। তো আমরা যদি এখন এই বিমানের গতি অবস্থা বর্ণনা করতে চাই তাহলে দেখো, এই যে একটা বিমান, এই বিমানের রানওয়ে থেকে এই যে একটা বিমান আমরা দেখতে পাচ্ছি, এই বিমানটা চলার কিছুক্ষণ পর কিন্তু দেখো এই রানওয়ে থেকে কিন্তু কী হবে বলো তো, অবস্থানের পরিবর্তন ঘটবে। সুতরাং এই রানওয়েটা কিন্তু আমাদের কী বলো তো, স্থির। তাহলে এই রানওয়েটাকে যদি আমরা কী করি, প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করি, তো কিছু সময় পরে কিন্তু কি বিমানটার এই জায়গায় থাকবে না, বিমানটার অবস্থানের কী হবে বলো তো, পরিবর্তন হবে। সুতরাং এই রানওয়ের প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হচ্ছে কী বলতো, আমাদের বিমানটা কী বলতো, গতিশীল। কিন্তু আবার যদি আমি বিমানের ভিতরে লক্ষ্য করি তাহলে দেখো বিমানটা গতিশীল হলেও দেখো বিমানের ভিতরে সিটে অনেক লোক কিন্তু কী আছে বলতো, বসে আছে। এখন দেখো বিমানটা যখন চলতে শুরু করে তখন এই সিটের যে যাত্রী সে যে জায়গায় থাকে এবং এই সিটের যে যাত্রী সে যে জায়গায় থাকে, সময়ের পরিবর্তনের সাথে সাথে এদের অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। কাজে আমরা বলতে পারি কি বলতো, এই সিটের যাত্রীর সাপেক্ষে এই সিটের যাত্রীটা কী আছে বলতো, স্থিতিশীল আছে বা স্থির অবস্থায় আছে। তাহলে আমরা কি জানলাম, যে আমাদের একটা বস্তু স্থিতিশীল হবে নাকি গতিশীল হবে সেটা কিন্তু প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করছে। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি অবস্থানে পরিবর্তন হয় তাহলে কি গতিশীল, আর যদি অবস্থানে পরিবর্তন না হয় তাহলে সেটা কী বলতো, স্থিতিশীল। যদিও বিমানটা চলন্ত অবস্থায় আছে, আমি আবারও বলছি, যদিও বিমানটা চলন্ত অবস্থায় আছে, কিন্তু বিমানটা চলন্ত অবস্থায় থাকলেও দেখো এই সিটে বসা দুই সিটে পাশাপাশি দুটি সিটে বসা যাত্রীর অবস্থানে কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাই এই পাশাপাশি অবস্থিত দুটি যাত্রী কিন্তু কি একজনের সাপেক্ষে আরেকজন কি বলতো, স্থিতিশীল। কিন্তু বিমানটা রানওয়ের সাপেক্ষে কিন্তু কি বলতো, গতিশীল। কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে কী হচ্ছে বলতো, বিমানটার অবস্থানের পরিবর্তন ঘটছে। তো আশা করি এই উদাহরণটার মাধ্যমে তোমরা স্থিতি এবং গতি জিনিসটা আরও সুন্দরভাবে বুঝতে পারছো। এখন এই স্থিতি বা গতি আমরা আলোচনা করতে গেলে আমাদের একটা প্রসঙ্গ কাঠামো লাগতেছে, যেটাকে আমরা স্থির ধরে নিচ্ছি। কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীতে কোনো জিনিসই কিন্তু কী পাওয়া যায় না, পরম স্থিতিশীল বা পরম গতিশীল পাওয়া যায় না। সবই হচ্ছে কী বলতো, আপেক্ষিক। আমরা তুলনা করি। এ কথা কেন বলছি, কারণ দেখো চাঁদ কী করে বলতো, সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে কী বলতো, চাঁদ। আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে হচ্ছে কী বলতো, চাঁদ। আবার সূর্যকে কেন্দ্র করে ঘুরছে হচ্ছে কী বলতো, আমাদের পৃথিবী। আবার সূর্য কোনো না কোনো গ্যালাক্সিকে কেন্দ্র করে কিন্তু কী বলতো, ঘুরতেছে। তাহলে সেই তুলনা যদি আমরা করতে যাই তাহলে বাস্তবিক পক্ষে কোনো কিছুই কী না বলতো, স্থির না, সব কিছুই কী বলতো, গতিশীল। তাহলে আমাদের দেখতে পাচ্ছে যে পৃথিবী যেহেতু ঘুরছে প্রতিনিয়ত, সুতরাং পৃথিবীও কিন্তু কী বলতো, গতিশীল। আবার আমি যদি পৃথিবীকে সূর্যের সাথে তুলনা করি তাহলে পৃথিবীকে আমরা গতিশীল বলতেছি। আবার যদি সূর্যকে আমরা কেন্দ্র করি গ্যালাক্সির সাপেক্ষে, গ্যালাক্সিকে কেন্দ্র করে যদি আমরা সূর্যের গতি অবস্থা বর্ণনা করতে চাই তখন কিন্তু আবার কী বলতো, সূর্য গতিশীল। তাহলে এভাবে যদি আমরা ধরতে যাই তাহলে কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা কোনো জিনিসই কী পাবো না বলতো, স্থির পাবো না। তাই পৃথিবীর কোনো গতি বা কোনো স্থিতি কিন্তু কী নয় বলতো, আপেক্ষিক নয়, সবই পরম নয়, সবই হচ্ছে কী বলতো, আপেক্ষিক। আমরা আপেক্ষিকভাবেই তুলনা করি যে একটা বস্তু স্থিতিশীল নাকি গতিশীল। কারণ পরমভাবে বিবেচনা করতে গেলে কিন্তু সবই কিন্তু কী বলতো, গতিশীল। তো আশা করি এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো এখন আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করব। তো গতি মূলত আমরা 5 প্রকার, অর্থাৎ গতির ধরনকে আমরা 5 ভাগে ভাগ করে থাকি। তো একটা হচ্ছে কী বলতো, সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। তো গতিকে আমরা 5 ভাগে ভাগ করছি: সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। তো চলো আমরা এই গতিগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ একটি গাড়ি কিন্তু কী করছে বলতো, সরল পথে, সোজা একটা পথে কিন্তু কি নর্মালি একটা গাড়ি চলতেছে, একটা গাড়ি গতিশীল অবস্থায় আছে। কী পথে বলতো, সরল পথে।
তাহলে এটাকে আমরা বলতে পারি কি গতি? সরলরৈখিক গতি। তো সরলরৈখিক গতি কেন বলতেছি? কারণ কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিটা হচ্ছে কী বলতো? সরলরৈখিক গতি। যেহেতু গাড়িটি সরলরেখা বরাবর যাচ্ছে, অর্থাৎ গাড়িটির গতি হচ্ছে কী বলতো? সরলরৈখিক পথ বরাবর। সুতরাং এই গতিটাকে আমরা কী বলতেছি বলতো? সরলরৈখিক গতি। তো সবসময় মনে রাখবে, যখন কোনো বস্তুর গতি কী হয় বলতো? সরলরৈখিক পথে হয়, তখন সেটাকে আমরা কী বলি? সরলরৈখিক গতি বলে থাকি। আবার দেখো, উপর থেকে একটি বস্তু কী হয়েছে বলতো? সোজা নিচে পড়ছে। উপর থেকে একটি বস্তু সোজা নিচে পড়ছে। তো উপর থেকে যখন কোনো বস্তু সোজা নিচের দিকে পড়ে, তখন সেটাকে আমরা কী বলি বলতো? সরলরৈখিক গতি বলে থাকি। কারণ একটা সোজা পথে, সরলরেখা পথে কিন্তু কী আছে বলতো? বস্তুটা উপর থেকে নিচে পড়ছে। এখন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে একটি ফ্যান কী হচ্ছে বলতো? ঘুরছে। তো এই ফ্যানটা ঘুরছে কাকে করে বলতো? এই বিন্দুটাকে কেন্দ্র করে কিন্তু কী হয়েছে বলতো? ঘুরতে আসেই হবে। তাহলে এই ফ্যানের গতিটাকে আমরা কি গতি বলবো বলো তো বন্ধুরা? কি করছে ফ্যান? একটা বিন্দুকে নির্দিষ্ট করে কি করছে বলো তো? ঘুরছে। তো এই গতিটাকে আমরা কি বলতে পারি? এই গতিটাকে আমরা বলতে পারি কি বলো তো? ঘূর্ণন গতি। কেন আমরা ঘূর্ণন গতি বলবো? কারণ বৃত্তাকার পথে কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা বস্তুকে কেন্দ্র করে ঘোরে, তবে এই ধরনের গতিকে আমরা কি করে থাকি? ঘূর্ণন গতি বলে থাকি। তো তোমরা দেখতে পাচ্ছ ফ্যানের পাখাগুলো অবশ্যই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটি বৃত্তাকার পথে ঘুরছে। কারণ এই বৃত্তাকার পথ কেন বলছি? কারণ ফ্যানের প্রতিটা পাখার কে যদি আমরা কী ধরি বলতো? একটা ব্যাসার্ধ ধরি, তো আর এটাকে যদি আমরা কেন্দ্র ধরি, তাহলে দেখো এই যে কেন্দ্র থেকে কিন্তু এই ব্যাসার্ধগুলো সবগুলো কি, অর্থাৎ ফ্যানের পাখাগুলোর দৈর্ঘ্য যেহেতু সবগুলো সমান, তাহলে আমরা বলতে পারি যে এই যদি আমরা ফ্যানের এটাকে যদি আমরা কেন্দ্র ধরি, তাহলে কেন্দ্র থেকে সবগুলো ব্যাসার্ধ যেহেতু সমান, অর্থাৎ এটা ঘুরলে একটা কী হবে বলতো? বৃত্ত উৎপন্ন হবে। তাহলে যে ফ্যানটা যে পথে ঘুরছে, এই পথটা হচ্ছে কী বলতো? একটা বৃত্তাকার পথ। তাহলে বৃত্তাকার পথে কোনো বস্তু যদি দেখো, কোনো বস্তু বলতে থেকে আমরা ফ্যানকে বলতেছি, তাহলে ফ্যানটা কী করছে বলতো? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে। সুতরাং এই ফ্যানের গতিকে আমরা কী বলবো? ঘূর্ণন গতি বলে থাকবো। তো আশা করি ঘূর্ণন গতি তোমরা কী জিনিস তোমরা বুঝতে পারছো। তো ঘড়ির কাঁটার গতিও কিন্তু কী গতি? ঘূর্ণন গতি। কারণ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কিন্তু কী করে? বৃত্তাকার পথে ঘুরতে থাকে। আবার লাটিমের গতিও কিন্তু কী গতি? ঘূর্ণন গতি। আর ফ্যানের গতি যে ঘূর্ণন গতি, এটা তো আমরা আগেই জানতে পারছি। তো চলো এখন আমরা চলন গতি সম্পর্কে জেনে নিব। তো চলো শুরুতে আমরা জেনে নিই যে চলন গতি কী জিনিস। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন সকল কণা একই সময় একই দিকে থাকে, তাহলে সেটাকে আমরা কী বলবো? চলন গতি বলে থাকবো। অর্থাৎ কতগুলো কণা যদি একই সময় একই দিকে চলে, অর্থাৎ সবগুলো কণার গতির ডিরেকশন যদি একই দিকে হয়, তখন সেই গতিকে আমরা কী বলবো? চলন গতি বলে থাকবো। অর্থাৎ যতগুলো কণা বা যতগুলো বস্তু আছে সবগুলো কিন্তু গতিটা কী হবে বলতো? একই দিকে হবে। কী হবে? একই দিকে হবে। তো তোমরা দেখো এই জায়গায় কতগুলো প্লেন যাচ্ছে, কিন্তু দেখো প্লেনগুলো কিন্তু কী করছে বলো তো? সবগুলো কিন্তু কী করছে বলো তো? একই দিকে, ডিরেকশন তো একই নয়, অনেকগুলো কণা আছে, কিন্তু এই প্লেনগুলোকে যদি আমরা কণা ধরি, তাহলে দেখো এই প্লেনগুলো কিন্তু কী হচ্ছে না বলো তো? একই দিকে যাচ্ছে না, একই ডিরেকশনে যাচ্ছে না। সুতরাং এটাকে আমরা চলন গতি বলবো না, অর্থাৎ এটা চলন গতি নয়। কিন্তু আমরা যদি পরবর্তী স্লাইডটা দেখি, পরবর্তী স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি যে দেখো সবগুলো প্লেন কিন্তু কি একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর যাচ্ছে। অর্থাৎ এই প্লেনগুলোকে যদি আমরা এই কণা হিসেবে ধরি, তাহলে দেখো সবগুলো কণা কিন্তু একই দিকে মুভ করছে, একই ডিরেকশনে যাচ্ছে। সুতরাং এই গতিটাকে আমরা কী বলবো? চলন গতি বলবো। অর্থাৎ সবগুলো কণা একটা নির্দিষ্ট সময় একই দিক বরাবর যাচ্ছে, অর্থাৎ সবগুলো কণার গতি একটি কী দিকে? নির্দিষ্ট ডিরেকশনে। সুতরাং এই ধরনের গতিকে আমরা কী বলবো? চলন গতি বলবো। আশা করি চলন গতি কী জিনিস তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি? দেখো একটা নির্দিষ্ট বিন্দু, দেখো এই বিন্দুটাকে কেন্দ্র করে কিন্তু এই কাঁটাটা কী হয়েছে বলতো? বৃত্তাকার পথে ঘুরতেছে এবং একটা নির্দিষ্ট সময় পর পর কী করছে বলতো? একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করছে। তো দেখো এই বিন্দুটাকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর কিন্তু কী করছে বলতো? একটা বিন্দুকে অতিক্রম করছে। অর্থাৎ আমি যদি হিসাব করি, তাহলে দেখো এটা যদি একটা মিনিটের কাটা হয়, তাহলে দেখো এটা 60 মিনিট পর পর কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কী করতেছে বলতো? অতিক্রম করতেছে। ওটা যদি সেকেন্ডের কাটা হয়, তাহলে 60 সেকেন্ড পর পরে কী করতেছে বলতো? একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতেছে। তাহলে কোনো বস্তু যদি এরকম হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক দিয়ে অতিক্রম করে, তখন সেটা গতিটাকে আমরা কী বলি বলতো? পর্যায়বৃত্ত গতি বলে থাকি। তো চলো পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা জেনে নিই। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে তাকে আমরা পর্যায়বৃত্ত গতি
বলে থাকি। তো দেখছো এখানে ঘড়ির কাঁটাটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে কী করছে বলতো বারবার অতিক্রম করছে। সুতরাং আমরা বলতে পারি ঘড়ির এই কাঁটার এই গতিটাকে আমরা কি বলতে পারি, পর্যায়বৃত্ত গতি বলতে পারি। এখন তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় একটা কী আছে বলতো সরল দোলকের, আমি মনে করলাম একটা ঘড়ির একটা পেন্ডুলাম। তাহলে দেখো এই পেন্ডুলামটা একটা নির্দিষ্ট সময় পর পর দেখো একবার এদিকে যাচ্ছে একবার অন্যদিকে যাচ্ছে, অর্থাৎ এর এই জায়গা থেকে আসতে এই জায়গায় যত সময় লাগতেছে এর অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, বাকি অর্ধেক সময় একটা কী হচ্ছে বলতো তার বিপরীত দিকে যাচ্ছে। অর্থাৎ কোনো গতিশীল বস্তুটার গতি কী হচ্ছে বলতো এর পর্যায়কালের, অর্থাৎ টোটাল একটা চক্র সম্পূর্ণ যে সময় লাগে এর অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, বাকি অর্ধেক সময় তার কী হচ্ছে বলতো বিপরীত দিকে যাচ্ছে। তো কোনো বস্তুর গতি যদি এমন হয় তখন তাকে আমরা কী বলি, সরল সন্ধিত গতি বলে থাকি। তো সরল সন্ধিত গতি কিন্তু এক ধরনের কি পর্যায়বৃত্ত গতি। আবার দোলনায় দুলতে থাকা শিশু কিংবা ঘড়ির পেন্ডুলাম এগুলো হচ্ছে কি বলতো সরল স্পন্দন গতি। কারণ এটা কী হয় বলতো অর্ধেক সময় নির্দিষ্ট দিকে যায় আর অর্ধেক সময় কি পূর্ব গতির বিপরীত দিকে যায়। তাহলে সরল স্পন্দন গতি এক ধরনের কী বলতো পর্যায়বৃত্ত গতি। তাহলে আমরা কি জানলাম, কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় এটি পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে যায় এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে যায়, তখন সেই গতিটাকে আমরা কি বলে থাকি, সরল সন্ধিত স্পন্দন গতি বলে থাকি।